এবারে আমি স্টুডেন্টের পক্ষে গিয়ে স্টুডেন্টদের দিকে গিয়ে একটা বিষয় একটু জানতে চাই যে এই যে আমরা বিভিন্ন বিভ্রান্তিমূলক পদ্ধতি প্রচলিত যেগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, আর এছাড়া স্ক্রিনের উপরে যে আসক্তি তাদের এখন বর্তমানে আছে, সামাজিক অবক্ষয়, সব মিলিয়ে তারা কিন্তু একটা মেন্টাল ট্রমা বা চাপের মধ্য দিয়ে যায়। এবং এই যে তারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে যাচ্ছে, সেখানে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। দেখা গেল স্কুল, এবার প্রাইভেট, ওর বাসায় এসে সে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, আবার এক্সট্রা প্রেশারেও সে কিন্তু প্রেশারাইজড হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের চাপ, এগুলো থেকে অ্যাজ এ স্টুডেন্ট সে কিভাবে বেরিয়ে আসতে পারবে? সে তো সিস্টেমের বাইরেও যেতে পারছে না, তাহলে কি করলে সে অন্তত মানসিক চাপ মুক্ত কিছুটা হলেও হতে পারবে? স্যার, এটা তো আসলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। অনেক কিছু নিয়ে এটা কাজ করতে হয়। যেরকম এটার সাথে প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে। জি স্যার। আমাদের জীবনের লক্ষ্য কি? শান্তি। এক্স্যাক্টলি স্যার। শান্তি পেতে হলে তার চাহিদা পুরা করতে হবে। এখন চাহিদা পুরা করতে হলে তাকে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। এখন এই জ্ঞান এবং দক্ষতা যে অর্জন করতে হবে, সেটা দিয়ে আমি আমার চাহিদা পুরা করছি, মানে আমি টাকা আয় করছি, আমি এই পদ পাচ্ছি, ওই পদ পাচ্ছি, কিন্তু এটা যদি একটা লিমিট করতে না পারি তাহলে কিন্তু আমি পাগলের মতো ছুটতে থাকবো। সো এটা লিমিট করার জন্য তাকে আমাকে নৈতিকতা শেখাতে হবে। আমার প্রতিষ্ঠানে আমি বাচ্চাদেরকে 3 বিশ্বাস শিখাই। এটার নাম দিয়েছি আমি লিডার্স 3 ফেইথ। এটা আমি প্রতি সপ্তাহে অ্যাসেম্বলিতে তাদেরকে ব্যাখ্যা করি। আমার টিচাররা তাদেরকে বারবার এটা বোঝায় যাতে তারা সুস্থ মানসিকতার হতে পারে। এই বিশ্বাস 3টা কি? 1, সৃষ্টিকর্তা সব দেখেন, সব শুনেন, সব জানেন। এটা আমি দেখেছি কোরআন শরীফে আছে, আমি এটা গীতাতেও পেয়েছি, আমি এটা বাইবেলেও পেয়েছি, আমি এটা ত্রিপিটকেও পেয়েছি যে উনি সব দেখেন, সব শুনেন, সব জানেন। 2, সৃষ্টিকর্তা প্রত্যেকটা কর্মের বিচার এই দুনিয়াতে করবেন, মৃত্যু পরে আবার করবেন। এটাও আমি সব জায়গায় পেয়েছি। বিচার মানে ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার। আমরা আসলে অনেক সময় এটা বুঝি না, বলি যে অমুক লোক এত অন্যায় করেছে, এত খারাপ কাজ করেছে, কই তার তো কোনো জেল কিচ্ছু হলো না। কিন্তু আপনি তার ঘরটা দেখেন কি অবস্থা। তার ছেলেটা হয়তো ড্রাগ এডিক্ট হয়ে গেছে, মেয়েটা হয়তো নষ্ট হয়ে গেছে, অথবা ছেলে মেয়ে হয়তো আমেরিকায় সেটেল করছে, সপ্তাহে কেন মাসে হয়তো একবার রিং দেয় না। এইটা কি একটা বাবা মার জন্য প্রচণ্ড কষ্ট না? সো আমি যদি কোনো অন্যায় করি, এর শাস্তি আমাকে পেতেই হবে। আমি যদি আজকে ঘুষের টাকা দিয়ে আমার সন্তানকে বড় করি, বাড়ি গাড়ি করি, এই করি, আমি নিশ্চিত থাকেন আমার জীবনে শান্তি বলে কোনো শব্দ থাকবে না। হয়তো কমফোর্ট থাকবে, আরাম থাকবে, কিন্তু পিস থাকবে না। তো এই যে 2 নম্বর বিশ্বাস যেটা বললাম সেটা এই। 3 নম্বর বিশ্বাস সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করেন, প্রয়োজনে পরিবর্তন করেন তার কর্মের উপর ভিত্তি করে। সো আমি যদি মনে করি যে আমি ঘুষ খেয়ে অনেক টাকা কামাই করে বাড়ি করব, গাড়ি করব, সম্পদ করব, আরামে থাকব, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু নির্ধারণ করবেন কিন্তু উনি। আপনারা আমাদের চোখের সামনে অসংখ্য উদাহরণ আছেন, আপনারা তো পত্রিকা জগতে আছেন, আপনার পত্রিকায় এই ধরনের অসংখ্য উদাহরণ আপনারা দেখতে পাবেন। ওই যেমন ঐশীর ঘটনা, ওই যে বাবা মাকে মেরে ফেললো, খোঁজ নেন ঘটনাটা কি, সে কিরকম একটা অসৎ পরিবেশে বড় হয়েছে। আসলে এই কোনো কিছু করে লাভ নাই। মানুষের ভালো থাকার উপায় হচ্ছে একদম সোজা রাস্তায় চলা, সৎ পথে চলা। উনি অবশ্যই আমাদেরকে ভালো রাখবেন। সো আমরা বাচ্চাদেরকে এগুলো বুঝাই। আমাদের বাচ্চাদেরকে এইটা বোঝানোর মাধ্যমে তাদের মানসিকভাবে আমরা খুব স্বাভাবিক করার চেষ্টা করি। একই সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একটা সুনির্দিষ্ট রুটিন বাসায় দিয়েছি এবং অভিভাবকদেরকে বলেছি এটা আপনারা অবশ্যই ফলো করবেন। যেরকম সেই রুটিনে আমি বলেছি ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। পৃথিবীর সকল সভ্য জাতি, ইভেন আফ্রিকানরাও ভোরবেলা ঘুম থেকে উঠে। শুধু আমরাই একমাত্র যে 10টার সময় দিন শুরু হয় আমাদের। পৃথিবীর সকল সভ্য জায়গায় দিন শুরু হয় সকাল 7টা অথবা 8টায় এবং সন্ধ্যার সময় দিন শেষ হয়।
আমাদের এখানে দিন শুরু হয় 11টায়, রাত 3টায় দিন শেষ হয়। এটা যে কত বড় ধ্বংসাত্মক, এটা আমরা কল্পনাও করতে পারছি না। সো আমি একটা রুটিন দিয়েছি বাচ্চাদের, আমি বলেছি ভোরে ঘুম থেকে উঠবা, নামাজ পড়বা, নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করবা, 1 ঘন্টা পড়াশোনা করবা, পেট ভরে নাস্তা করবা। এই বাচ্চাগুলো লেটে উঠে যার ফলে নাস্তা করে না। নাস্তা না করা ডাক্তারি বিদ্যা অনুসারে অসম্ভব একটা ধ্বংসাত্মক বদ অভ্যাস। আমি বলছি নাস্তা করবো, এবং আমার টিচার চেক করে যারা নাস্তা করে না, আমি সঙ্গে সঙ্গে তাদের মাদেরকে ডেকে পাঠাই, কেন নাস্তা করেনি? আপনি আপনার বাচ্চাদেরকে হত্যা করতেছেন। স্কুল থেকে যাবে, আমি বলেছি বাসায় যাওয়ার পরে গোসল করবা, ফ্রেশ হবা, লাঞ্চ করবা, করে সবগুলো ভাই বোন একসাথে বিছানায় বসবা, বসে ওখানে মারামারি করবা, ঝগড়াঝাটি করবা, হুড়াহুড়ি করবা, একসাথে টিভি দেখবা। আসর নামাজের পরে অবশ্যই খেলতে বের হবা। আমি গার্জিয়ানদেরকে কঠোরভাবে বলে দিয়েছি, আসর টু মাগরিব কোনো বাচ্চা প্রাইভেট পড়বে না, কোচিং করবে না বা আরবি পড়বে না। ওই সময়টা হচ্ছে তার অবশ্যই খেলবে। সে খেলার জায়গা না থাকলে সে হাঁটবে, তার শরীরটা নড়াচড়া করবে, গায়ে প্রকৃতির বাতাস লাগাবে, চোখ দিয়ে সে আকাশ দেখবে, সবুজ দেখবে। সন্ধ্যার সময় সে পড়তে বসবে, 8:30টার মধ্যে ডিনার করবে, 5 and below 10টায় ঘুমাবে, বড়গুলো 11টায় ঘুমাবে। এই রুটিনটা আমি খুব কঠোরভাবে অনুসরণ করাই, এটা আমি চেক করি, বাবা মাকে আমি রেগুলার খোঁজ নেই। আপনি বলছেন মোবাইল অ্যান্ড প্রযুক্তির অপব্যবহার। আমার প্রতিষ্ঠানে 3টা সুনির্দিষ্ট লিখিত নীতিমালা আছে। একটা হচ্ছে অভিভাবকদের জন্য, একটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য, একটা শিক্ষকদের জন্য, যেটা তাদেরকে পাঠানো হয়েছে এবং তাদেরকে এটা কঠোরভাবে অনুশীলনের কথা বলা হয়েছে, এবং এটা আমরা রেগুলার ফলো করছি। এরপর যে সমস্ত বাচ্চাগুলোকে আমরা দেখি বাবা মার ভুলের কারণে মোবাইল বা এই সমস্ত ব্যবহার করছে, আমরা তাদেরকে ডেকে নিয়ে আসি, শাসন করি, শাস্তি দিই। এরকম অসংখ্য বাচ্চাকে আমরা এইভাবে ঠিক করেছি। অনেক ধন্যবাদ। আসলে স্যার, আপনার এই মডেলটা যদি আসলেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এভাবে যদি বাচ্চারা বড় হয়, তাহলে আসলেই আমরা একটা বুদ্ধিদীপ্ত এবং অনন্য জাতি পাবো।